আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি টেক্সট বুক সিরিজ এসএসসি বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জীবন পাঠ। বই কেন পড়তে হবে? বই পড়লে আমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে। বই কি আছে কি নাই বা কি কি উপাদান নিয়ে একটা চ্যাপ্টার গঠিত হয়েছে এ সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান আহরণ করতে হবে বা আমাদের জানতে হবে। তারপরে আমাদের কনফিডেন্স বিল্ড আপ করবে। ওকে, আমরা শুরু করি। প্রথম অধ্যায় জীবন পাঠ। তো এগুলো কিছুই পড়তে হবে না তেমন। তো ফার্স্ট যে টপিক বা প্যারা সেটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। এই জীববিজ্ঞানের ধারণা থেকে আমরা নর্মালি সব কিছুই জানি যে যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব, আর যাদের জীবন নয় তাদেরকে বলা হয় জড় পদার্থ। বিষয়টা এমনই। দেন আমাদের জানতে হবে এই যে জীববিজ্ঞান পড়ার জন্য আমাদের এছাড়াও আরও দুইটা শাখার জ্ঞান জানা দরকার। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন। তাহলে জীবজগৎকে বুঝতে গেলে পদার্থবিজ্ঞান এবং রসায়নের জ্ঞান খুবই জরুরি। জীববিজ্ঞান হচ্ছে একটা বেশ প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞান শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে বায়োলজি। এটা একটা গ্রিক শব্দ। বায়োস অর্থ জীবন, লোগোস অর্থ জ্ঞান। তার মানে জীবন সম্পর্কিত যে জ্ঞান এটাকে বলা হচ্ছে জীববিজ্ঞান। দেন জীববিজ্ঞানের শাখাসমূহ। প্রথমত জীববিজ্ঞানকে দুইটা শাখাতে ভাগ করা হয়েছিল। সেটা হচ্ছে একটা উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তারপরে এই দুই ভাগের পরে এগুলোকে বোঝার সুবিধার্থে আরো দুইটা শাখা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌত শাখা আর একটা ফলিত শাখা। তো আমরা ভৌত জীববিজ্ঞান সম্পর্কে জানব। ভৌত জীববিজ্ঞান কাকে বলা হচ্ছে? ভৌত জীববিজ্ঞান শাখায় কি নিয়ে আলোচনা করা হয়? মূলত ভৌত জীববিজ্ঞানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তত্ত্বীয় মানে কি? যেগুলো আমাদের জানতে হবে, জ্ঞান আহরণ করতে হবে, পড়াশোনা করা হয়, সাবজেক্ট, সেগুলোকে বলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। তো এর শাখা টোটাল কতগুলো আছে? টোটাল আছে 11টি। তাহলে ভৌত জীববিজ্ঞানের শাখা কতগুলো? 11টি। এই 11টা সম্পর্কে আমরা আজকে জানব। অঙ্গসংস্থান ইংরেজিতে বলা হয় মরফোলজি। তাহলে জীবের সার্বিক যে অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন তাকেই বলা হচ্ছে অঙ্গসংস্থান বা মরফোলজি। সেটা যদি বাহ্যিক দেহের বর্ণনা করে তাহলে বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি, আর যদি দেহের অভ্যন্তরীণ বর্ণনা করে তাহলে তাকে বলা হবে অন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মরফোলজি। দেন শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, ইংরেজি নামগুলোও জানতে হবে। শ্রেণীবিন্যাস জীবের যে শ্রেণীবিন্যাস করা হয় এবং তার যে রীতিনীতি কিভাবে নিয়মকানুন মেনে শ্রেণীবিন্যাস করা হবে এগুলো নিয়ে আলোচনা করা হয় যে শাখাতে, তাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শরীরবিদ্যা বা ফিজিওলজি, এর মানে হচ্ছে আমাদের দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন প্রক্রিয়া ঘটে, জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ ঘটে। যেমন শ্বসন, আমরা কিভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, রেচন, সালোক সংশ্লেষণ উদ্ভিদে ঘটে, এগুলো সকল প্রক্রিয়াগুলো অন্তর্গত বা এগুলো নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকে বলা হয় শারীরবিদ্যা বা ফিজিওলজি। দেন হিস্টোলজি। হিস্টোলজি বলতে বোঝায় আমাদের নর্মালি যে জীবদেহের গঠন ও কাজের একক, এটাকে বলা হয় কোষ। আর অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু। অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু। এই টিস্যুর গঠন এবং এই টিস্যুর যে বিন্যাস, এদের যে কার্যাবলী যে শাখায় আলোচনা করা হবে তাকে বলা হবে হিস্টোলজি। দেন ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি। ভ্রূণ মানে কি? অপরিণত শিশু যেটা মায়ের গর্ভে অবস্থান করে। এই অপরিণত শিশুর তৈরির জন্য আমাদের যৌন প্রজনন দরকার এবং জননকোষ সৃষ্টি হইতে হবে। প্রথমে উৎপত্তি, তারপরে পুরুষ জননকোষ স্ত্রী জননকোষ যখন নিষিক্ত হবে, মিলিত হবে, তখন জাইগোট গঠন করবে। তারপরে ভ্রূণ সৃষ্টি হবে, তারপরে গঠন হবে, তারপরে পরিস্ফুটন এবং বিকাশ হয়ে বড় পরিণত জীবে পরিণত হবে। এই সব কিছু নিয়ে যে শাখাতে সাবজেক্টে আলোচনা করা হয় তাকে বলা হয় ভ্রূণবিদ্যা। দেন কোষবিদ্যা, যাকে বলা হয় সাইটোলজি। সাইটো শব্দের অর্থই মানে হচ্ছে কোষ। তাহলে জীবদেহের কোষের গঠন, কার্যাবলী এবং এই যে কোষগুলো যে বিভাজিত হয়, সংখ্যা বৃদ্ধি করে, এ সম্পর্কে যাবতীয় যে জ্ঞান বা আলোচনা তাকে বলা হচ্ছে সাইটোলজি। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, আমাদের জিন, জীবের যে বংশগতি ধারা, এগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় বংশগতি বিদ্যা। দেন বিবর্তন বিদ্যা, ইভলিউশন। বিবর্তন মানে কি? বিবর্তন মানে হচ্ছে কালের পরিক্রমায় বা সময়ের পরিবর্তনে পরিবর্তন হওয়া। পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটছিল, জীবের পরিবর্তন, বিবর্তন, ক্রমবিকাশের তথ্যসমূহ যে বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বিবর্তন বিদ্যা। বাস্তুবিদ্যা, ইকোলজি। এ শাখায় মূলত প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমাদের নেচারের সাথে আমাদের যে সম্পর্ক, এটাই হচ্ছে বাস্তুবিদ্যা। এন্ডোক্রাইনোলজি,
এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন বিদ্যা। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন বিদ্যা। তার মানে আমাদের জীবদেহে কিছু ফ্লুইড সিক্রেশন হয় বা নিঃসরণ হয়, তার মধ্যে অন্যতম একটা হরমোন। তাহলে জীবদেহে হরমোনের যে কার্যকারিতা আছে, এ কি কাজ করে, কোন হরমোন, এ নিয়ে যে আলোচনা, তাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। দেন জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। জীব মানে জীবন, ভূগোল মানে হচ্ছে মাটি সম্পর্কিত বা ভূ সম্পর্কিত। তার মানে আমাদের পৃথিবীর যে সাবজেক্টে যে ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি, যেমন মেরু অঞ্চলে কোন প্রাণী বাস করে, মরু অঞ্চলে কোন, মানে এক একটা রিজিয়নে, অঞ্চলে এক এক প্রাণীর বসবাস আছে, এগুলো সম্পর্কে যে জ্ঞান, এটাকে বলা হচ্ছে জীব ভূগোল। এই যে অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় জীব ভূগোলে। সেকেন্ড যে আমাদের শাখা, সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এই ফলিত জীববিজ্ঞানের শাখা অনেকগুলো আছে। তাহলে এই ফলিত জীববিজ্ঞান বলতে আমরা কি বুঝি? ফলিত জীববিজ্ঞান মূলত যেটা তোমাকে ফল এনে দিবে, তার মানে তুমি প্রয়োগ করতে পারবা জ্ঞানগুলো করে, তুমি কোন একটা রেজাল্ট পাবা, এটাকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তাহলে আমরা এক এক করে পড়ি। মৎস্য বিজ্ঞান, যেটাকে বলা হয় ফিশারিজ, তার মানে মাছ, কিভাবে মাছ উৎপাদন হবে, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং কিভাবে সংরক্ষণ করতে হবে, এ সকল কিছু নিয়েই জ্ঞান। দেন জীব পরিসংখ্যান বিদ্যা, বায়োস্ট্যাটিস্টিক্স, তার মানে জীব পরিসংখ্যান বিষয়ক জ্ঞান। তার মানে পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজি। পরজীবী মানে কি? অন্যের জীবে বা দেহে আশ্রয় নিয়ে তারা কি করবে? তারা ক্ষতি করবে, নিজেরা খাবার দাবার গ্রহণ করবে এবং ক্ষতি সাধন করবে, তাকে বলা হচ্ছে পরজীবী। তো এই পরজীবী কিভাবে করে, কার প্রাণীর উপরে থাকে, এবং জীবের যে জীবন প্রণালী, তার লাইফ সাইকেল কেমন, কি রোগ সম্পর্কিত যে জ্ঞান, কি রোগ ছড়াতে পারে, এটাই হচ্ছে পরজীবী বিদ্যা। দেন আসি হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, প্যালায়ন্টোলজি। জীবাশ্ম মানে কি? জীবাশ্ম মানে হচ্ছে জীবের অবশিষ্ট অংশ, যেটা এককালে ছিল, সেটা এখন বিলুপ্ত হয়ে গেছে, আমরা অবশিষ্ট অংশ মাটির নিচে হোক, যেভাবেই হোক আমরা পেতে পারি, তাই এটাকে বলা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। তো প্রাগৈতিহাসিক জীবের বিবরণ, তার মানে এককালে ছিল এমন জীবের বিবরণ এবং তাদের যে অবশিষ্ট অংশ সম্পর্কিত যে জ্ঞান, এটাকে বলা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। কীটতত্ত্ব মানে এন্টোমোলজি, তার মানে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হবে। কীট পতঙ্গের জীবন, তারা কি উপকার করে বা কি অপকার করে, কি ক্ষয়ক্ষতি দমন কিভাবে করা যায়, এগুলো সম্পর্কে জ্ঞান। অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি। অণুজীব কাকে বলে? যাদেরকে আমরা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখতে পাবো না, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং আরো যারা আছে, প্রোটিস্টা, প্রোটোজোয়া, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের সম্পর্কিত যে জ্ঞান, এটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার, এটা আমরা এমনি বুঝতে পারি, কৃষি বিষয়ক জ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, যেটা আমাদের মানব দেহ সম্পর্কে জ্ঞান দেয়, রোগ কিভাবে চিকিৎসা করতে হবে, কিভাবে সাইন সিমটমস দেখতে হবে, কিভাবে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সবকিছু মিলে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তার মানে আমাদের জিনের যে প্রযুক্তি বা জিনকে কাজে লাগিয়ে যে আমরা ব্যবহার করে মানব জীবনকে উন্নত করতে পারি, এটা হচ্ছে জিন প্রযুক্তি। প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কিত জ্ঞান, এটাকে বলা হচ্ছে বায়োকেমিস্ট্রি। দেন পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, তার মানে পরিবেশের সাথে যে বিজ্ঞানের কানেকশন, এটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান। সামুদ্রিক জীব বিজ্ঞান, তার মানে সমুদ্রে যে জীবগুলো থাকে সেই সম্পর্কিত বিজ্ঞান। বন বিজ্ঞান মানে ফরেস্ট্রি, বনের যে সম্পদ আছে, বনের যে প্রাণীগুলো থাকে, এদের কিভাবে সংরক্ষণ করতে হবে, সবকিছু মিলেই বন বিজ্ঞান। জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, তাহলে মানব এবং পরিবেশের কল্যাণের জন্য জীব ব্যবহারের যে প্রযুক্তিটা, সেইটাকেই বলা হয় জীব প্রযুক্তি। দেন ফার্মেসি, ফার্মেসি মানে আমরা জানি যে ওষুধের দোকান, তাই না? তাহলে ওষুধ শিল্প এবং তার প্রযুক্তি বিষয়ক বিজ্ঞানকে বলা হয় ফার্মেসি। শুধু ওষুধের দোকানই বোঝায় না, যে আমরা এই ওষুধটা কিভাবে তৈরি করব, এই ওষুধটা কি কাজে লাগবে, এর কম্পোনেন্ট কি, সবকিছু মিলেই হচ্ছে ফার্মেসি। দেন বন্য প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ, তো আমরা সবাই সকালে সবালে আমরা কি দেখছি? ডিসকভারি চ্যানেল দেখি, বন্য প্রাণী সম্পর্কে জ্ঞান আমরা পাই, তাই না? দেন আমরা বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স মানে কি? কম্পিউটার, দেখো বায়ো মিন্স জীব, বায়ো মানে জীবন, ইনফরমেটিক্স মানে ইনফরমেশন, তার মানে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক যে তথ্য, ইনফরমেশন, সেটা
হইতে পারে ক্যান্সার বিশ্লেষক বিষয়ক বিজ্ঞান, হইতে পারে আরো আদার্স, ডিএনএ, জিন, নিউক্লিয়াস ইত্যাদি নিয়ে আলোচনা, তাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তাহলে টোটাল কতগুলো আছে? 17টা। তাহলে ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে টোটাল 17। এই গেল আমাদের শাখা। এখান থেকে এমসিকিউ মাস্ট বি আসবে। দেন আমরা চলে যাই পরের প্যারাতে, জীবের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা নাম, সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি আমাদের এই শ্রেণীবিন্যাসের জনক। শ্রেণীবিন্যাসের জনককে? শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? শ্রেণীবিন্যাসের মেইন উদ্দেশ্যই, একমাত্র উদ্দেশ্য যদি আমরা বলতে চাই, সেটাই হচ্ছে বিশাল যে বৈচিত্র্যময় জীবজগৎ আছে, এগুলোকে তুমি একভাবে বা একা জানা ইন্ডিভিজুয়ালি সম্ভব না। সেজন্য আমরা যদি সব প্রাণীগুলোর তার মিল অমিলের ভিত্তিতে আমরা কি করতে পারি, গ্রুপ ওয়াইজ করতে পারি, দলবদ্ধ করতে পারি, তাহলে অল্প পরিশ্রমে অল্প সময়ে আমরা অনেক প্রাণী সম্পর্কে জানতে পারবো। এটা হচ্ছে একমাত্র মূল লক্ষ্য। এছাড়াও আরো কিছু উদ্দেশ্য আছে। তার মধ্যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল উপদল সম্পর্কে তুমি জ্ঞান আহরণ করতে পারবা। কোন দলে কোন কোন প্রাণী, কোন দলকে আরো কি কি উপদলে ভাগ করা হয়েছে, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা যেতে পারে। পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা যেতে পারে। দেন প্রতিটি জীবকে তুমি শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করতে পারবা। সর্বোপরি জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণ করতে পারবা। কোন জীবগুলো তোমার পরিবেশের জন্য ভালো, কোন জীবগুলো কি উপকার করে, তাকে কি জন্য সংরক্ষণ করতে হবে, আমাদের পরিবেশের স্বার্থে, মানব জীবনের স্বার্থে, এগুলোই হচ্ছে জীববিজ্ঞানের উদ্দেশ্য। আমরা এখন জানবো জীবজগৎ। জীবজগৎ বলতে কি বোঝাচ্ছে? যাদের জীবন আছে তাদেরকে জীব। আর পুরো জগৎটা অনেক ভাস্ট। তো আমাদের বিংশ শতাব্দীর মাঝামাঝিতে জীবজগৎকে উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্য করা হতো, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে আর.এইচ. হুইটেকার, নাম কি? আর.এইচ. হুইটেকার কিসের উপর ভিত্তি করে তারা করে? কোষের ডিএনএ আরএনএ এর প্রকারভেদ, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে কয়টা রাজ্যে ভাগ করে? 5টি রাজ্যে বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করে। তাহলে এই যে আর.এইচ. হুইটেকার, আর.এইচ. হুইটেকার 1969-এ এই 5টা রাজ্যে ভাগ করে। তাহলে রাজ্যগুলো কি দিছে? রাজ্য 1 মনেরা, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। তাহলে এই 5টা রাজ্যকে দিয়েছেন আর.এইচ. হুইটেকার কত সালে? 1969। দেন এই যে 5টা রাজ্যকে বিজ্ঞানী বা মার্গুলিস তিনি 1974 সালে এটাকে পরিবর্তিত করে 2টি সুপার কিংডমে ভাগ করেন। তার মানে এই 5টা কিংডমকে বা রাজ্যকে তিনি 2টা সুপার কিংডমে ভাগ করেন। 2টা কিসে ভাগ করেন? সুপার কিংডমে। একটার নাম সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, আর একটার নাম ইউক্যারিওটা। কিসের ভিত্তিতে ভাগ করেন? মার্গুলিস ভাগ করেন নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তাহলে নিউক্লিয়াস তাদের সুগঠিত নাকি অপরিপক্ক তার উপর ভিত্তি করে ভাগ করেন। তাহলে মনেরা রাজ্যে যারা আছে তারা শুধুমাত্র প্রোক্যারিওটা, আর বাকি যে 4টা আছে এই 4টা হচ্ছে ইউক্যারিওটা। তার মানে মনেরা রাজ্যের সকলের নিউক্লিয়াসটা অপরিপক্ক, অগঠিত। অগঠিত মানে কি? তাদের নিউক্লিয়াসের কোনো না কোনো কম্পোনেন্ট অ্যাবসেন্ট থাকবে, অনুপস্থিত থাকবে। আর বাকি 4টা এদের নিউক্লিয়াস সুগঠিত, তাই এদেরকে বলা হচ্ছে ইউক্যারিওটা বা সুপার কিংডম 2। তাহলে আমরা কি বলতে পারি? জীবজগতের আর.এইচ. হুইটেকার 5টি রাজ্যে ভাগ করেন। সেই 5টি রাজ্যকে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে মার্গুলিস 2টি সুপার কিংডমে ভাগ করেন, একটা প্রোক্যারিওটা একটা ইউক্যারিওটা। ওকে। দেন সুপার কিংডম 1 আমরা জানি, সুপার কিংডম 1কে কি বলা হচ্ছে? প্রোক্যারিওটা। এদের আদিকোষ বা নিউক্লিয়াস সুগঠিত নয় আমরা বলতে পারি, ঠিক আছে? তো এর মধ্যে একটাই মাত্র রাজ্য পড়ে, সেটা হচ্ছে কি? মনেরা। তো এদের বৈশিষ্ট্য কি কি করে? তো এই মনেরা রাজ্যের আমরা যে প্রাণী জানি সেটা আমাদের জানতে হবে কি? ব্যাকটেরিয়া। এই যে এই বান্দাটা, এটাই হচ্ছে ব্যাকটেরিয়া। দেন এই যে এই বান্দাটা খুবই ইম্পর্টেন্ট, চিত্রগুলো খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নস্টক বা নীলাভ সবুজ শৈবাল। এটাকে আরেকটা কি বলা যায়? সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো
ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। তাহলে এদের বৈশিষ্ট্যগুলো আমাদের এখন জানতে হবে। তাহলে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী, এরা ফিলামেন্টাস। তার মানে এদের একটা কোষ নিয়ে দেহ গঠিত হয়। এদের ফিলামেন্টাস মানে ফিতার মতো ফিলামেন্ট তৈরি করে, লম্বালম্বি যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। এরা কলোনিয়াল মানে কি, এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা নেই। তার মানে নিউক্লিয়াসে দুইটা উপাদান থাকে না, তাই নিউক্লিয়াসটা কি সুগঠিত নয়। কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকবে না, কিন্তু রাইবোজোম থাকে। আমরা জানি যে প্রোক্যারিওটার কোনো কোষের অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। কোষ দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজন করে। এই দ্বিবিভাজনের আরেকটা নাম হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করে, অথবা এটাকে আমরা দ্বিবিভাজন বা বাইনারি ফিশনও বলি। আর এরা খাদ্য গ্রহণ করে কি শোষণ পদ্ধতিতে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করতে পারে। এই ফটোসিনথেসিস করতে পারে কে, নীলাভ সবুজ শৈবাল, আর ব্যাকটেরিয়া পারে না। এই হচ্ছে আমাদের মনেরা রাজ্য। এখন সুপার কিংডম 2, ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে কি, প্রকৃত কোষ, নিউক্লিয়াসটা কি থাকবে, সুগঠিত থাকবে। ঠিক আছে, তো আমরা এখন প্রোটিস্টা সম্পর্কে জানবো। রাজ্য 2 প্রোটিস্টা। তো প্রোটিস্টার এক্সাম্পল কি বা উদাহরণ কি? উদাহরণ জানতে হবে অ্যামিবা। এই বান্দারটা হচ্ছে অ্যামিবা, জেলির মতো। এদের নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। তারপরে এটা হচ্ছে তোমার একটা শৈবাল। তো এদের উদাহরণ হচ্ছে এককোষী অ্যামিবা থাকবে, এককোষী এবং বহুকোষী শৈবাল। এই এককোষী শৈবালেরই একটা স্পেসিস বা প্রজাতি হচ্ছে ডায়াটম। আর এছাড়াও মনে রাখা লাগবে প্যারামেসিয়াম। তো আমরা এখন ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য পড়ি। তাহলে প্রোটিস্টা হচ্ছে এককোষী বা বহুকোষী দুই ধরনের হতে পারে। এরা এককভাবেও থাকতে পারে, কলোনিয়াল ভাবেও থাকতে পারে। এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট থাকবে। তার মানে এদের নিউক্লিয়াসটা সব কিছু দ্বারা পরিবৃত্ত থাকবে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, প্রোটিন থাকবে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। তার মানে রাইবোজোম তো থাকবেই, এছাড়াও মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবকিছুই থাকবে। এরা শ্বসনের মাধ্যমেও খাদ্য গ্রহণ করতে পারে। এরা ফটোসিনথেসিস করে, সালোকসংশ্লেষণ করেও খাদ্য তৈরি করতে পারে। এরা মাইটোসিস, সেল ডিভিশনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটিয়ে থাকে। আর কনজুগেশনের মাধ্যমে তারা আরেকভাবে দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটায়। তার মানে তারা শোষণের তারা মাইটোসিসের মাধ্যমে অযৌন প্রজনন ঘটায়, আর কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটায়। এদের মধ্যে কোনো ভ্রূণ গঠিত হবে না। উদাহরণ তো আমরা পড়ে ফেলছি। দেন আমরা পড়ব ফানজাই। ফানজাইয়ের এক্সাম্পল কি? ফানজাই হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ফানজাই বা ফাঙ্গি যেটাই বলো, এই ফাঙ্গি মানেই হচ্ছে মাশরুম, মানে ব্যাঙের ছাতা যেটাকে আমরা বলি। এছাড়াও এক্সাম্পল জানতে হবে পেনিসিলিয়াম। ব্যাঙের ছাতা তো সবাই চিনে, আর পেনিসিলিয়ামটা একটু দেখে ধানের শীষের মতো অনেকটাই, তো এরকম দেখে চিত্র মনে রাখতে হবে। তো ফানজাইয়ের ক্যারেক্টারিস্টিক্স কি? এরা অধিকাংশই স্থলজ, তার মানে বেশিরভাগই স্থলে থাকে। মৃতজীবী বা পরজীবী হয়। মৃতজীবী মানে কি, যে যে ব্যাঙের ছাতা, এরা কি করে, মৃত প্রাণী বা উদ্ভিদের দেহের অবশিষ্ট অংশে পচা গলা অবস্থায় এখানে খাদ্য শোষণ করে বেড়ে ওঠে বা ওখানে জন্মায়। পরজীবী মানে কি, এরা অন্যের দেহে জন্মায় বা অন্যের দেহে অবস্থান করতে পারে। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম, সুতার মতো অংশ দিয়ে গঠিত হয়। নিউক্লিয়াস অবভিয়াসলি সুগঠিত হবে। এদের কোষ প্রাচীর কাইটিন সমৃদ্ধ, ভেরি মাচ ইম্পর্টেন্ট, কাইটিন সমৃদ্ধ। খাদ্য গ্রহণ কি, শ্বসন পদ্ধতিতে, যেহেতু মৃত জীব দেহে জন্ম হয়। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। তো মাশরুম এদের তো সাদা, তো এটা ক্লোরোপ্লাস্ট কি অনুপস্থিত থাকবে, কিন্তু পেনিসিলিয়াম যেটা সেটা তো আবার সবুজ। বুঝা গেছে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে এক সেট ক্রোমোজোম, মানে এন সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষকে বলা হয় হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড দিয়েই তারা বংশবৃদ্ধি ঘটায়। দেন আমরা হচ্ছে পড়ব প্লান্টি। প্লান্টি মানে কি? প্লান্ট মানেই উদ্ভিদ। তাহলে এরা তো অবভিয়াসলি কারা হবে? সবুজ উদ্ভিদ, বড় বড় উদ্ভিদগুলো আমরা সবাই চিনি, কাঁঠাল, আম গাছ, জাম গাছ, সবকিছু, তাই না? তো এদের নিউক্লিয়াস প্রকৃত থাকবে এবং সালোক সংশ্লেষণ করতে পারবে যেহেতু সবুজ। এদের উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান থাকবে। এদের ভ্রূণ সৃষ্টি হবে। এদের ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। ডিপ্লয়েড মানে কি? টুয়াইসেন। ডিপ্লয়েড মানে কি? টুয়াইসেন। এরা স্থলজ হইতে পারে, জলজ হইতে পারে। এরা যৌন প্রজনন অ্যানাইসোগ্যামাস ধরনের। অ্যানাইসোগ্যামাস মানে কি? অ্যানাইসো মানে ডিফারেন্ট ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন, গ্যামাস মানে জনন কোষ।
তার মানে দুই ধরনের জননকোষ মিলিত হয়ে যৌন জনন সম্পন্ন করে। তার মানে আকার, আকৃতি, শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মেলনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করে। তাহলে এখানে মনে রাখতে হবে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান আর যৌন প্রজনন হচ্ছে অ্যানাইসোগ্যামাস ধরনের। দেন আমরা আসি অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানে অ্যানিমেল। অ্যানিমেল কারা? আমরা। কারা কারা? এই যে অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী যত প্রাণী আছে, বাঘ, ছাগল, গরু, আমরা কি ব্যতীত? প্রোটোজোয়া ব্যতীত। ঠিক আছে? তো এই অ্যানিমেলিয়া পর্বের এক্সাম্পল পড়ে ফেললাম। এখন আমরা বৈশিষ্ট্য পড়তে পারি। এদের প্রকৃত নিউক্লিয়াস থাকবে, এরা বহুকোষী অবভিয়াসলি, কোনো জড় কোষ প্রাচীর থাকবে না। আমরা জানি যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মূল পার্থক্যই হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে, কিন্তু আমাদের কোনো কোষ প্রাচীর থাকে না, আমাদের প্লাস্টিক থাকে না, নইলে তো আমরা নিজেরাই সালোক সংশ্লেষণ করতে পারতাম। আমাদের কোনো কোষ গহ্বর থাকে না, থাকলেও খুব ছোট থাকে। প্লাস্টিক যেহেতু থাকে না, তাই আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, তাই অন্যের উপরে নির্ভরশীল করতে হয়। এজন্যই বলা হয় হেটারোট্রফিক বা পরভোজী। খাদ্য আমাদের গলাৎকরণ করতে হয়, মানে গিলতে হয়, খেতে হয়। দেহ জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে এখানে কনফিউশন লেগে যাবে যে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান প্লান্টটিতে আর জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান কি? অ্যানিমেলিয়াতে। এরা প্রধানত যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে, কারণ আমরা যৌন প্রজননের মাধ্যমেই করি। এদের ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হয়। তার মানে পুরুষ থেকে শুক্রাণু, স্ত্রী থেকে ডিম্বাণু তৈরি হয়ে এই দুইটা মিলিত হওয়ার ফলেই তোমার যৌনজনন সম্পন্ন হয়। এবং ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর তৈরি হয়। এই ভ্রূণীয় স্তর মোটামুটি আমাদের জন্য 3টা স্তর থাকে। কয়টা স্তর? 3টা স্তর। আমরা জানি সব থেকে বাইরের যে স্তর সেটাকে বলা হয় একটোডার্ম, মাঝেরটা মেসোডার্ম, ভিতরেরটা এন্ডোডার্ম। ঠিক আছে? তারপরে 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যাভলিয়ার স্মিথ এই জীবজগৎকে প্রোটিস্টাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুটি ভাগে ভাগ করেন। মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্যে হিসেবে পুনঃনামকরণ করেন। তাই তার হিসেবে তিনি জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেছেন। কয়টা রাজ্যে ভাগ করেছেন? 6টা রাজ্যে ভাগ করেছেন। কে ভাগ করেছেন? টমাস ক্যাভলিয়ার স্মিথ। এটা একটা এমসিকিউ এর কোশ্চেন। তো এই যে জীবজগৎটাকে ভাগ করা, প্রথমে 2টা রাজ্যে, তারপরে 3টা, 4টা, 5টা, 6টা, এভাবে এর একটা ইতিহাস আছে। এর ইতিহাস জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে হবে। ঠিক আছে? তারপরে শ্রেণীবিন্যাসের ধাপ। আমরা তো আগেই জানি যে শ্রেণীবিন্যাসের জনককে? ক্যারোলাস লিনিয়াস। এই শ্রেণীবিন্যাসের 7টা ধাপ রয়েছে। কয়টি ধাপ? 7টা ধাপ রয়েছে। এই 7টি ধাপই আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে। প্রথমটা কি? রাজ্য বা কিংডম। দ্বিতীয়টা পর্ব বা ফিলাম বা বিভাগ, ডিভিশনও বলা যায়। ক্লাস, শ্রেণী, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জিনাস, প্রজাতি, স্পেসিস। এই শেষের 2টা ধাপ, জিনাস অ্যান্ড স্পেসিস, এই 2টা নিলেই দ্বিপদ নামকরণ করা হয়। দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ মানে কি? 2 পদ বিশিষ্ট নামকরণ। এটাকে বলা হয় সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম। কি বলা হয়? বৈজ্ঞানিক নাম। ঠিক আছে? এই যে 7টা যে ধাপে ধাপে শ্রেণীবিন্যাস করা হয়, এই 7টা ধাপে শ্রেণীবিন্যাস করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। কি বলা হয়? নেস্টেড হায়ারার্কি। তো আমরা মানুষ যে আছি, মানুষের যে সায়েন্টিফিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। এই মানুষের এই যে 7টা নাম, এই 7টা নাম খুব সুন্দর করে আমাদের জানতে হবে। 7টা ধাপে ধাপে কিভাবে এদেরকে নামকরণ করা হয়েছে, কেন রাখা হয়েছে, ক্যারেক্টারিস্টিক সহ। তাহলে মানুষ অ্যানিমেলিয়া রাজ্যের। কেন? অ্যানিমেলিয়া হতে গেলে কি লাগবে? সুকেন্দ্রিক কোষ লাগবে, বহুকোষী থাকতে হবে, পরভোজী মানে অন্যের উপর নির্ভরশীল হতে হবে, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকতে হবে, তাহলে আমরা অ্যানিমেলিয়া। ওকে, দেন আমাদের জানতে হবে আমরা কর্ডাটা পর্বের। কেন? কারণ আমাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে নটোকট থাকে। নটোকট একটা নমনীয় স্থিতিস্থাপক বস্তু, যেটা কোনো জীবের জীবদ্দশায় কখনো না কখনো যদি উপস্থিত থাকে, তাকে বলা হয় কর্ডাটা। তাহলে আমাদের কোনো না কোনো অবস্থায় নটোকট ছিল, তাই কর্ডাটা। শ্রেণী হচ্ছে মামালিয়া। কেন? আমরা বাচ্চাকালে মায়ের বুকের দুধ পান করে বড় হই এবং লোম এবং চুল আছে, এজন্যই আমাদেরকে মামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। দেন বর্গ বা প্রাইমেট কেন রাখা হয়েছে? কারণ আমাদের আঁকড়ে ধরে রাখার জন্য উপযুক্ত হাত থাকে এবং দৃষ্টিশক্তি বেশি উন্নত। কার তুলনায়? দৃষ্টিশক্তি আমাদের ঘ্রাণ অপেক্ষা বেশি উন্নত। দেন আমাদের গোত্র বা হমিনিডা। হমিনিডা বা গোত্র কোন ফ্যামিলিতে আমাদের রাখা হয়েছে? সেটা হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, বান্দর ইত্যাদির যে প্রাণীগুলো আছে, ওদের যে ফ্যামিলি,
ওদের সাথে আমাদের অনেকটাই মিল পাওয়া যায়, সাদৃশ্য পাওয়া যায় বলেই আমাদেরকে ওই ফ্যামিলিতে রাখা হয়েছে। দেন গণ বা জিনাস হোমো, কেন? কারণ আমাদের দেহের অনুপাতে মস্তিষ্ক অনেক বড় এবং আমরা খাড়া দুই পায়ে হাঁটতে পারি, এই দুইটি কারণে আমাদেরকে হোমোতে রাখা হয়েছে। দেন প্রজাতি এবং হোমোস্যাপিয়েন্স, আমাদের চওড়া এবং খাড়া কপাল আছে, খুলির হাড় মানে মাথার যে খুলি এটা হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় একটু পাতলা হয় এবং আমাদের বিবেক বুদ্ধি অনেক উন্নত, বুদ্ধিবৃত্তিকভাবে আমরা অনেক উন্নত, তাই আমাদেরকে বলা হয় স্যাপিয়েন্স। তাই আমাদের এই যে হোমোস্যাপিয়েন্স, হোমোটাই হচ্ছে জিনাস, স্যাপিয়েন্সটা হচ্ছে স্পেসিস, এই দুইটা পদ নিয়েই আমাদেরকে বলা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। দ্বিপদ নামকরণের পদ্ধতি, এই দ্বিপদ নামকরণ ওই যে দুইটি পদ নিয়ে আমাদের গঠিত হয়, একটা হচ্ছে গণনাম, একটা হচ্ছে প্রজাতির নাম, আমরা আগেই শিখে ফেলছি। গোল আলুর বৈজ্ঞানিক নাম জানতে হবে, সোলানাম টিউবেরাসাম। তো সোলানাম হচ্ছে গণ আর প্রজাতি হচ্ছে টিউবেরাসাম। তো এই যে নামকরণ করার কিছু পদ্ধতি আছে, তো উদ্ভিদের যে নামকরণ করে সেই সংস্থাটার নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার ICBN, আর প্রাণীর জন্য ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার ICZN। তো 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার একটা বই রচনা করেন, তার নাম কি স্পেসিস প্লান্টারাম। এই বইয়ে তার এই দ্বিপদ নামকরণের কিছু নিয়ম কানুন উল্লেখ করেন। এই নিয়ম কানুন খুবই ইম্পর্টেন্ট, গ নাম্বারের জন্য আসবে, পড়তে হবে। তো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে নামকরণটা ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। আর বাংলায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ব্যাঙে আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে জাকিরানা ঢাকা। তো ল্যাটিন ভাষায় উল্লেখ করার মতো করে করতে হবে। 2 নাম্বার, বৈজ্ঞানিক নামে দুইটা অংশ থাকবে, একটা গণনাম হতে হবে আর একটা প্রজাতি নাম হতে হবে। যেমন ল্যাবিও, রোহিতা। ল্যাবিও হচ্ছে গণ, রোহিতা হচ্ছে প্রজাতি। 3 নাম্বার, জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে ইউনিক মানে অনন্য হইতে হবে, একটার সাথে আরেকটার মিল থাকা যাবে না। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর, তার মানে গণনামের প্রথম লেটারটা বড় অক্ষর বা ক্যাপিটাল হতে হবে, বাকি সবগুলোই ছোট অক্ষরের হতে হবে, ঠিক আছে। যেমন আমরা পেঁয়াজের নাম, বৈজ্ঞানিক নাম যদি দেখি অ্যালিয়াম সেপা, এই গণনামের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল, বাকি সব দেখো স্মল লেটার। ঠিক তেমনি সিংহ প্যান্থেরা লিও, শুধু পি হচ্ছে ক্যাপিটাল, বাকি সব স্মল। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় মানে টাইপ করার সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে, তার মানে একটু বাঁকা বাঁকা, ঠিক আছে। দেন হাতে লেখার সময় গণ আর প্রজাতি নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। কয়েকজন বিজ্ঞানী যদি একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তাহলে অগ্রাধিকার আইন অনুযায়ী যে আগে নামকরণ করবেন তাকেই সম্মানিত করতে হবে। যিনি প্রথম জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নামের প্রকাশ সহ সাল সহ তার পাশে নামটা সুন্দর করে ফার্স্ট লেটার দিতে হবে। যেমন অরাইজা স্যাটিভা, এটা হচ্ছে লিনিয়াস দেওয়া হচ্ছে কেন, তার মানে তিনি আবিষ্কার করছেন সেজন্য। এখন আমাদের কিছু বৈজ্ঞানিক নাম জানতে হবে। যেমন ধান, ধানের বৈজ্ঞানিক নাম কি? অরিজা স্যাটিভা। পাট, কর্করাস ক্যাপসুলারিস। আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল, আর্টোকার্পাস হ্যাটারোফিলাস। শাপলা, নিমফিয়া নৌচালি। জাবা, হিবিস্কাস রোজাসিনেন্সিস। কলেরা, ভিব্রিও কলেরি। ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভিভেক্স। আরশোলা, পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা। ইলিশ, ট্যানুয়ালোসা ইলিশা। কোনো ব্যাঙ, দুত্তোফিরনাস মেলানোস্টিকটাস অথবা বুফো মেলানোস্টিকটাস। দোয়েল, কপসিকাস সোলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস। মানুষ, হোমো স্যাপিয়েন্স। এই হলো আমাদের বৈজ্ঞানিক নাম, এখান থেকেও এমসিকিউ আসে। এই হলো আমাদের পুরো চ্যাপ্টার। Thanks for watching. Don't forget to like, share and subscribe.